প্রয়োজনীয় সংস্কার করে বিদায় নেবে সরকার, বললেন গৃহায়ণ উপদেষ্টা। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান ধর্ম উপদেষ্টার। দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলেছে আওয়ামী লীগ, অভিযোগ ফখরুলের। -2 ফর্মুলার ইচ্ছে পূরণ হবে না, বললেন খসরু। চাঁদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে জোবায়েরপন্থীদের বিক্ষোভ। ইনসাফ মুক্ত দেশ গড়তে দ্রুত নির্বাচনের দাবি জামায়াতের। এবং এবারের পাঠ্য বইয়ের বাড়তি সৌন্দর্য ইতিহাসের আনকরা সংযোজন, বললেন এনটিসিবি চেয়ারম্যান। ত্রুটি বিচ্যুতির জন্য দুঃখ প্রকাশ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুমা বিনতে তাহের। এবার বিস্তারিত। প্রয়োজনীয় সংস্কার করেই বিদায় নেবে সরকার, জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। জুলাই আন্দোলনের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবার সহযোগিতা চান। উত্তরা বৌদ্ধবিহারে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। বোধিবৃক্ষ একটি আধ্যাত্মিক প্রাগৈতিহাসিক ডুমুর প্রজাতির গাছ। প্রায় 2000 বছর আগে ভারত ও শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্ম সম্প্রসারণের অন্যতম বাহন ছিল এ গাছ। বুদ্ধ গয়ায় এই মহাবোধি বৃক্ষের নিচে বসে বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ বুদ্ধত্ব লাভ করেছিলেন। শুক্রবার রাজধানীর উত্তরা বৌদ্ধ বিহারে শ্রীলঙ্কা থেকে আনা একটি চারা রোপণ করা হয়। মহাশ্মশানের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নিয়ে গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, জুলাই বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জুলাইয়ের 36 দিন যেইভাবে সমস্ত ধর্মের তরুণ যুবকরা রক্ত দিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে, যেভাবে বাংলাদেশকে তারা স্বপ্ন দেখেছিলেন, সেটা কিছুদূর বাস্তবায়নের দায়িত্ব যেহেতু আমরা পেয়েছি, যে সংস্কারের পরিকল্পনাগুলো আছে যেটুকু সম্ভব এগিয়ে নিয়ে আমরা আপনাদের থেকে বিদায় নেব। ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন বলেন, বাংলাদেশ সবার, সাম্প্রদায়িক সম্প্রীতি সবাইকেই বজায় রাখতে হবে। আমরা একে অপরের হাত ধরি, সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য, রিলিজিয়াস হারমোনি, এই দেশ বাংলাদেশ, এটাকে যেন আমরা আপহোল্ড করি। এদেশে আমরা প্রতিটি মানুষ এদেশকে ভালোবাসি, এদেশ আমাদের সবার, এবং একে অপরের হাত ধরে আমরা আমাদের এই মাতৃভূমিকে অগ্রগতি উন্নতির পথে নিয়ে যাব। স্বাধীনতার অর্ধ শতাব্দী পেরোলেও বৌদ্ধদের জন্য ঢাকায় কোনো সৎকারের ব্যবস্থা হয়নি। অন্তর্বর্তী সরকার সেটি করেছে বলেও জানান ধর্ম উপদেষ্টা। শ্মশানকে সুশোভিত এবং ডেভেলপ আমরা করে দেব। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ, এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর খালেদা জিয়ার বিদেশ যাত্রায় -2 ফর্মুলার স্বপ্ন পূরণ হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তানজিদ ভূঁইয়ার প্রতিবেদন। রাজধানীর মিরপুর সিটি ক্লাব মাঠে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার আয়োজন করছে বিএনপি। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের প্রত্যেকটি সেক্টর ধ্বংসের পথে চলে গেছে। সেই ক্রীড়াঙ্গনকে জাগিয়ে তোলার জন্য আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আমরা মরহুম আরাফাত রহমান কোকো বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট আমাদের চলমান রয়েছে। দেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে তরুণদের সামনে এগিয়ে আসতে হবে বলে জানান বিএনপির মহাসচিব। নতুন যে যাত্রা শুরু হয়েছে, এই যাত্রায় আমাদের ক্রীড়াঙ্গনে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার হচ্ছে একটা অরাজনৈতিক একটা ঐক্য। জিয়াউর রহমান
তিনি কিন্তু একেবারেই এই দেশের সাধারণ মানুষের একজন নেতা ছিলেন এবং তিনি সমস্ত পরিবর্তনগুলো নিয়ে এসেছিলেন একদলীয় শাসন ব্যবস্থা থেকে বের করে। গণতন্ত্র ফেরাতে দেশে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দীর্ঘ 16 বছর দেশে ফেরা বিএনপির অঙ্গ সংগঠনের 7 নেতাকর্মীকে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। কেউ যদি মনে মনে মন গড়া কথা বলে, এটা তাদের সমস্যা। বাংলাদেশ আজকে যেখানে দাঁড়িয়ে আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে যেখানে দাঁড়িয়ে আছে, সবচেয়ে জনপ্রিয় দল, সবচেয়ে জনপ্রিয় নেত্রী, সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান আজকে বাংলাদেশে। বাংলাদেশ তাদের অপেক্ষায় আছে, থাকবে। এখানে -2 কথা যারা বলে তাদের অনেকে বলেন উইশফুল থিংকিং। আমির খসরু বলেন, খালেদা জিয়ার বিদেশ যাত্রাকে কেন্দ্র করে -2 ফর্মুলার আশা জীবনেও পূরণ হবে না। এরশাদ পারে নাই, ওইটা 111 পারে নাই, আর এখন তো বিএনপি আজকে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। টঙ্গীর ইজতেমা মাঠে হামলাকারীদের জামিন বাতিল করে বাংলাদেশে সাতপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানানো হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ওলামা মাশায়েখ বাংলাদেশ ও তৌহিদি জনতার উদ্যোগে বিক্ষোভ সমাবেশে এই দাবি জানানো হয়। বক্তারা বলেন, আগামীতে টঙ্গীতে 2টি নয় 1টি ইজতেমা হবে। এছাড়া ইজতেমার মাঠে বারবার হামলাকারী পথভ্রষ্ট সাতপন্থীদের কর্মকাণ্ড নিষিদ্ধ ও টঙ্গী হত্যাকাণ্ডে জড়িতদের জামিন বাতিল করে দ্রুত বিচার করতে হবে। একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু শেষ করেই নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। দুপুরে গাজীপুরের ভবানীপুরে মুক্তিযোদ্ধা কলেজ মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এ দাবি জানান। গোলাম পরওয়ার বলেন, ফ্যাসিবাদ সরকারের আমলে মিথ্যা মামলা, মিথ্যা বাদী, মিথ্যা ট্রাইব্যুনাল, সাজানো রায় দিয়ে ইতিহাসের বর্বরতম জুডিশিয়াল কিলিং করা হয়েছে। এ সময় জুলাই শহীদদের রক্তের ঋণ শোধ করতে ইনসাফ মুক্ত দেশ গড়ার আহ্বান জানান তিনি। জুলাই অভ্যুত্থানের যে চেতনা, এই ঐক্যকে অটুট রেখে আসুন, একটা জাতীয় ঐক্যের পরিবেশ তৈরি করে আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যাই। সংস্কার যারা না করে নির্বাচন চান তারা আইনের, সংবিধানের দোহাই দেন। সংস্কার করতে গেলে আইন লাগে, সংবিধান লাগে, পার্লামেন্ট লাগে। এইসব ইস্যু সামনে এনে একটা বিতর্ক তৈরি করা হচ্ছে। এবারে পাঠ্যপুস্তকে স্থান পেয়েছে জুলাই বিপ্লবের বীরত্বগাথা। আর বইয়ের মলাটে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি দিয়েছে বাড়তি মাত্রা। এনটিসিবি চেয়ারম্যান অধ্যাপক রিয়াজুল হাসান বলেন, ইতিহাসের আনকরা সংযোজন এবারের পাঠ্যের বাড়তি সৌন্দর্য। তবে কিছু ত্রুটি বিচ্যুতির জন্য দুঃখ প্রকাশও করেন তিনি। বইয়ের সঙ্গতি অসঙ্গতি নিয়ে মনিরুল ইসলামের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব। রাষ্ট্র যখন ভুল পথে, ঠিক তখনই জুলাই গণঅভ্যুত্থানে বদলে যায় বাংলাদেশ। তাই তো এই প্রজন্মের বীরত্বগাথার গল্প জানবে আগামী প্রজন্ম। নতুন বছরের পাঠ্য বইয়ে গল্প, কবিতা, সংকলন এবং ছবি ও গ্রাফিতির মাধ্যমে তুলে ধরা হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের বিষয়বস্তু। গ্রাফিতিগুলো এই শিক্ষার্থীরাই দেওয়ালে এঁকেছে এবং এখানে তাদের যে স্বপ্নের কথাগুলো আছে সেই স্বপ্নের কথাগুলো দেখে তারা যখন এই বইটা যখন খুলবে তখন এই বইটাকে তাদের সবচেয়ে আপন মনে হবে। দেশে পাঠ্যপুস্তকে বানান ভুল সহ তথ্য ও ভাবগত অসঙ্গতি বহুদিনের। তবে এবছরের প্রেক্ষাপটটা একটু ভিন্ন। গুরুতর ভুল না হলেও বই উৎসবের শূন্যতা যেন কুড়ে কুড়ে খাচ্ছে ছোট্ট হৃদয়। এবার আমার বই পাই না, আমাদের অনেক খারাপ লাগতেছে। বইটা যদি তাড়াতাড়ি দিত আমাদের জন্য ভালো হইতো, পড়াটা আগে যেতাম। বইতে পাবে তো এটা ভালো লাগাই, বাস্তব জ্ঞান পাবে আর কি। ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ বইয়ে কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা নামে জুলাই বিপ্লবের ওপর লেখা একটি গদ্য রয়েছে। পাশাপাশি বিগত পাঠ্যর শেষ মলাটে শেখ হাসিনার বাণী চিরন্তন আর ছবি উঠিয়ে প্রতিস্থাপিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি। আর নিজেদের শিল্পকর্মের বইয়ে দেখে আনন্দের জোয়ারে ভাসছে শিক্ষার্থীরা। যে সকল গ্রাফিতিগুলো আমরা নিজেরা করেছি, রাস্তায় এঁকেছি, আমরা হচ্ছে কি 10 নাম্বার গিয়ে এঁকেছিলাম, এই জিনিসগুলো তো সেই সকল পরিস্ফুটিত করছে যে আমরা কি কি করেছি সেই সময়কার যে সকল জিনিস দেখে আমরা হচ্ছে গিয়ে তখনকার ইন্সপিরেশনটা নিচ্ছি। গ্রাফিটিগুলো দেখলে খুবই নান্দনিক লাগে। তো এটা হচ্ছে মানুষকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে। ত্রুটি বিচ্যুতি ক্ষমাযোগ্য হলেও সমালোচনাও পিছু ছাড়ছে না।
পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ে আমরা তোমাদের ভুলব না শীর্ষক জুলাই অভ্যুত্থানের মতো গুরুত্বপূর্ণ প্রবন্ধের মান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। পাশাপাশি সপ্তম শ্রেণীর বইয়ে সিথি কবিতার ছন্দ আর পংক্তিমালার অমিল, অশুদ্ধ স্বরবৃত্ত, মাত্রাগত এবং বিষয়বস্তু ও ভাষার অসঙ্গতির অভিযোগও তোলেন কেউ কেউ। মান পরিবর্তনটা হয় নাই, তবে সরকারের সব উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা নিম্ন পর্যায়ে চলে গিয়েছিল। তবে এনসিটিভি চেয়ারম্যান বলছেন, গণ অভ্যুত্থানের ইতিহাস পড়ে শিক্ষার্থীরা ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠায় উদ্যোগী হবে। নবম দশম শ্রেণী পর্যন্ত 8টি কন্টেন্ট আমরা দিয়েছি। এছাড়া বিভিন্ন রকমের ছবি ব্যবহার করেছি। কিছু কিছু তথ্যগত ভুল অনিচ্ছাকৃতভাবে হয়েছে বলে আমরা পরে দেখতে পেলাম। আমরা সেটার জন্য দুঃখ প্রকাশ করেছি এবং সেটা সংশোধনী অনলাইন ভার্সনে দিয়েছি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। 43 পণ্য ও সেবায় ভ্যাট শুল্ক বাড়িয়েছে সরকার। প্রজ্ঞাপন অনুসারে আজ থেকে কার্যকর হলেও বাজারে এর কোনো প্রভাব পড়েনি। এ নিয়ে ব্যবসায়ীরা মিশ্র প্রতিক্রিয়া জানালেও ক্ষোভ ঝাড়লেন ভোক্তারা। তারা বলছেন, বিলাসী পণ্য আর আয়েশি সেবায় ভ্যাট বাড়ালে পকেট খালি হবে তাদেরই। মনিরুল ইসলামের আরেকটি প্রতিবেদন। ভ্যাট আর শুল্ক বাড়ানোর তালিকায় রয়েছে ওষুধ, গুঁড়ো দুধ, বিস্কুট, জুস, ফলমূল, সাবান, মিষ্টি, হোটেল রেস্তোরাঁয় খাওয়া, বিমানের টিকিট সহ সিগারেট ও তামাক। বাড়তি ভ্যাটের আওতায় থাকা অধিকাংশ পণ্য ও সেবায় শৌখিনতার রসদ, যা নিত্য ব্যবহার না করলেও চলে। কিন্তু আধুনিক সাপ্লাই চেইন ব্যবস্থায় এর প্রভাব পড়বে সামগ্রিক বাজারে, এমনটি মনে করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। রিসেন্ট শুনতেছে আরো 15% ব্যাট অ্যাড হবে। আমার কত ব্যাট কভার দিবে মানুষ? আমরা যখন ফোর্ডে মালটা আনতেছি সেখানে একবার 100% আমাদের এইসব আইটেমের উপর ব্যাট নিচ্ছে। আমি তো বিমানে চিটাগাং যাই না বা যাবো না, তো আমার জন্য এটা বাড়লেও কিন্তু আমার জন্য কোনো লাভ নাই, আর এটা যদি কমেও তার জন্য আমার জন্য লাভ নাই। আমার ট্রাভেল এজেন্সির ব্যবসা আছে, যে কারণে আমি বলতেছি যে আমরা যে প্যাকেজগুলো হজ উমরার প্যাকেজগুলো করি 1,20,30, এখন কি হয়েছে, টিকিটের দাম আছে কেউ করতেছে 1,10,000, আমি করছি 1,20,000। ভাই আপনি 1,20,000 কেন করেন? যদিও দেশের কর আদায়কারী সংস্থা এনবিআর বলছে, ভ্যাট ও শুল্ক বাড়ানোর তালিকায় নিত্য প্রয়োজনীয় পণ্য নেই। এতে ভোগ্য পণ্যের দাম বাড়বে না, বরং ব্যাপক শুল্ক ছাড় দেওয়া হচ্ছে নিত্য পণ্যে। বিষয়টিকে ভালোভাবেই নিচ্ছেন এই ব্যবসায়ী। আপনি তো আর মোবাইল দিয়ে ভাত খাবেন না, মোবাইল দিয়ে ভাত খাওয়া যাবে? আপনি তো ভাত খাইতে হবে, আপনি বাইচা থাকতে হলে কিছু না কিছু খায় থাকতে হবে। এখন আপনার এইটা দরকার নেই, এটা আপনি 1 মাসে একটা ইউজ করলেই হয়, কারণ আপনি তো চাউল প্রতিদিন রাখতেছে। আর ভোক্তাদের বরাবরের মতোই অভিযোগ, আয় ব্যয়ের ফারাক। মূল্যস্ফীতি বাড়ছে কিন্তু বাড়ছে না আয়। এমন অবস্থায় স্বাভাবিকভাবেই ক্ষোভ প্রকাশ করেন ভোক্তারা। সাবান সবকিছুই তো মানে এই যে লিভার বাড়াতে যে সাবান, সেগুলোও তো আপনার প্রায় 5-7 টাকা বাড়াই হেলাইছে, প্রত্যেকটা জিনিসের বাড়াই হেলাইছে। তাহলে মনে করেন যে মানুষের তো ইনকাম নাই। সবকিছু বাড়তি দেখতেছি, সরকার তো সিদ্ধান্ত দেয় কিন্তু কিছু তো দাম কমতেছে না। আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাচ্ছে না, ইনকাম সোর্সের উপর একটা প্রভাব পড়ে। ইনকাম সোর্স যদি না থাকে সেহেতু বিলাসী পণ্য তাদের পক্ষে ব্যবহার করা তো সম্ভব হবে না। প্রাথমিকভাবে 43 ধরনের পণ্য ও সেবায় 15% ভ্যাট ও শুল্ক বাড়ানো হয়েছে, যেগুলোতে ছিল 5 থেকে 7.5%। IMF এর ঋণ প্রাপ্তির শর্ত সহ অভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধি, এসডিজি বাস্তবায়নে ভ্যাটের আওতা বৃদ্ধি ও হার যৌক্তিকীকরণে নানানমুখী পদক্ষেপের কারণেই এমন উদ্যোগ গ্রহণ করেছে সরকার। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। আমনের ভরা মৌসুমেও কাটছে না চালের বাজারের অস্থিরতা। গত কয়েকদিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে প্রায় 20 টাকা। এতে চরম বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। এদিকে দাম বাড়ানোর পরও কাটেনি সয়াবিন তেলের সংকট। তবে সবজির বাজার কিছুটা স্থিতিশীল। আরো জানাচ্ছেন এমআর আসাদ। সরকারের উচিত সিন্ডিকেট ভেঙে এই সমস্ত দাম স্বাভাবিক মানুষের নাগালের মধ্যে নিয়ে আসে। বাজারের টানা অস্থিতিশীলতায় এভাবেই নিজের অসহায়ত্ব তুলে ধরলেন এ ক্রেতা। সয়াবিন তেলের সংকট সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতিই এ অসহায়ত্বের কারণ। পেঁয়াজ, আলুর দাম কমেছে, আদা রসুনের দাম স্থিতিশীল থাকলেও কিছুটা বেড়েছে মসুর ডালের দাম। সরবরাহ বেড়ে দাম কমেছে সব ধরনের শাকসবজির। আলু পেঁয়াজের দাম কমতেছে, আলু এবং পেঁয়াজ। আর সয়াবিন তেলটা মানে এখনো ঠিক মতো সাপ্লাই দেয় না। আগে দাম বাড়াইছে, সরকার ব্যাট কমাইছে, কিন্তু কোনো কিছু কাজে আইতেছে না। পেঁপে 40 টাকা, ফুলকপি 20 টাকা, 25 টাকা, পাতাকপি 30-40, এই মোটামুটি মিলে সবজির বাজার এখন খুবই দাম কম। তবে চালের বাজারের অস্থিরতা যেন কাটছেই না। সব রকমের চালের দামই কেজি প্রতি প্রায় 20 টাকা বেড়েছে। সর্বোচ্চ নাজির 88 থেকে 90 টাকা বেচতেছি, আর মিনিকেটগুলো 80 থেকে 85 টাকা বেচতেছে। আটাই বেচতেছে হলো 60 টাকা, পোলাও চাল বেচতেছে 120 টাকা, 125 টাকা। গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা কেজি দরে। তবে খাসির মাংস 50 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 1200 টাকায়। 2 মাসের আগের থেকে এখন একটু গরুর দাম বেশি আছে,
তারপর আমরা রেট বাড়ায় বেচতে পারতেছি না, আমরা ওই রেটে বেচতে। আগে ছিল 1150 টাকা বেড়ে গেছে। ব্রয়লারের দাম কমলেও বেড়েছে সোনালী মুরগির দাম। মাছের বাজার গেল সপ্তাহের তুলনায় স্থিতিশীল। সব মাছে আছে, এখন মাছের সিজন, মোটামুটি সব কিছু লিমিটের ভিতরেই আছে। আগে আমরা ব্রয়লার মুরগি বেচছি 220 টাকা, এখন ব্রয়লার মুরগি বেচতেছি 185 টাকা। ব্রয়লার মুরগির লেট কমছে, সোনালী মুরগির লেটটা কালকের থেকে আজকে 25 টাকা লেট বাড়তি। বাজার মনিটরিং এর কথা শোনা গেলেও সিন্ডিকেট ভাঙা না গেলে দামের এই অস্বাভাবিক ওঠানামা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না বলে মনে করেন সাধারণ মানুষ। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। প্রবল শীতে কাঁপছে দেশ। উত্তরের জেলাগুলোতে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে উত্তরের হিমপ্রবণ জেলা পঞ্চগড়ের মানুষ। জেলায় আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 7.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন বুশরা জাহান। উত্তরের জেলাগুলোতে মিলছে না সূর্যের দেখা, সেই সঙ্গে বইছে হিমশীতল বাতাস। রাতভর হাড় কাঁপানো শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। ঠিকমতো কাজে যেতে না পারায় দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা। চুয়াডাঙ্গায়ও বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এতে বিপর্যস্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। ছিন্নমূল ও অসহায় মানুষের দুর্ভোগ চরমে। উত্তরের জেলা নীলফামারীতেও বইছে মৃদু শৈত্যপ্রবাহ। তীব্র শীতে জেলায় রাতভর বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে শীতার্ত মানুষ। এতে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবীরা। ব্যবসা বাণিজ্য করাও খুব একটা টাফ ব্যাপার হয়েছে। শীতের জন্য বাইর হওয়া খুব কাঁচাল। চলিবার তো লাগবে, উপায় তো নাই। আমাদের তো এই যে পেশা, সেই দিন দীর্ঘদিন থেকে এই রিক্সা চলে আইসেছি। একই অবস্থা লালমনিরহাটেও। ঘন কুয়াশা আর হিমশীতল বাতাসে জবুথবু এখানকার জনপদ। বেশি কষ্ট পোহাচ্ছেন কর্মজীবী মানুষ। জেলার হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা, যাদের মধ্যে শিশু ও বয়স্কই বেশি। এর কারণে প্রায় বাচ্চাদের এই রোগ দেখা যাচ্ছে। ঠান্ডার কারণে ঠান্ডার জন্য ডায়রিয়া ধরছে। আমাদের গাড়ি চালাতে খুব কষ্ট হচ্ছে। দিনের বেলাও হেডলাইট চালায় গাড়ি চালানো লাগতেছে। হাত পা বন্ধ কোকড়া নাকি কাজকর্ম শীতের জন্য করা যাচ্ছে না। শীত নিবারণে সরকারের কাছে সহায়তা আশা করছেন শীতার্তরা। বুশরা জাহান, মোহনা সংবাদ। ঢাকা মেডিকেল কলেজের মর্গে জুলাইয়ে নিহত 6টি অশনাক্ত মরদেহের সন্ধান পেয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশেষ সেল। বিকেলে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের গেটে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিশেষ সেলের সম্পাদক হাসান ইমাম। তিনি আরও জানান, ময়না তদন্তে 5 জনের মৃত্যুর কারণ আঘাতজনিত এবং একজনের উপর থেকে পড়ে উল্লেখ করা হয়েছে। মরদেহগুলো অভ্যুত্থানের বলে দাবি করে পুনরায় ময়না তদন্তের আহ্বান জানিয়েছেন হাসান ইমাম। বিশেষ সেল তার রুটিন ওয়ার্ক করতে গিয়ে ঢাকা মেডিকেলে গণ অভ্যুত্থানে শহীদ হওয়া 6টি অশনাক্তকৃত লাশ আছে বলে জানতে পারে। আজ সকালে সেলের একটি টিম এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করার জন্য শাহবাগ থানায় গমন করে এবং শাহবাগ থানার ওসি খালিদ মনসুর 6টি লাশ এখনও হিমাগারে আছে বলে এই তথ্য নিশ্চিত করে। লাশগুলো ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মর্গে আছে বলে তিনি জানান। বিশেষ সেল টিম ঢাকা মেডিকেল কলেজে ফরেনসিক মর্গে গিয়ে সরেজমিন লাশগুলো পরিদর্শন করে। কেউ যদি মিসিং থাকেন তবে তার পরিবারের সদস্যদের জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলে যোগাযোগ করার জন্য, তাহলে আমরা লাশগুলো তার পরিবারের কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করব এবং ডিএনএ ম্যাচিংয়ের কাজ করব। দেশের বাইরের খবর। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। যুক্তরাষ্ট্রের এক প্রান্ত যখন তুষার ঝড়ে বিধ্বস্ত, অন্য প্রান্তে তাণ্ডব চালাচ্ছে দাবানল। লস অ্যাঞ্জেলসে দাবানলের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 10 জনে। এদিকে কয়েকদিনের টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ডুবে গেছে সৌদি আরবের পূর্বাঞ্চল। মক্কা ও মদিনায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রে দেখা মিলেছে বিরূপ আবহাওয়া। একদিকে চলছে তীব্র তুষার ঝড়, অন্যদিকে চলছে দাবানলের তাণ্ডব। বিবিসির তথ্য মতে তুষার ঝড়ে এ পর্যন্ত 5 জনের মৃত্যু হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন তুষার ঝড়ের মাত্রা আরও বাড়তে পারে। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে কয়েক ইঞ্চি তুষারপাতের আশঙ্কা করা হচ্ছে। এতে যাতায়াত ব্যবস্থা বিপর্যস্ত হওয়ার পাশাপাশি বিমান চলাচলেও ব্যাঘাত ঘটতে পারে। ইতোমধ্যে বরফে আচ্ছাদিত হয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে বহু এলাকায়।
অন্যদিকে ভয়াবহ দাবানলে পুড়ছে দেশটির শিল্প বাণিজ্য ও আর্থিক কর্মকাণ্ডের অন্যতম প্রধান কেন্দ্র লস অ্যাঞ্জেলেস। ইতোমধ্যে এ দাবানল ছড়িয়ে পড়েছে হলিউড হিলসেও। লস অ্যাঞ্জেলেসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 10 জনে। 1200 একরের বেশি এলাকা এরই মধ্যে পুড়ে গেছে। আগুনে বহু বাড়ি ও স্থাপনা ধ্বংস হয়ে গেছে। 30,000 বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। জারি করা হয়েছে জরুরি অবস্থা। প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পায়নি সৌদি আরবও। কয়েকদিনের টানা বৃষ্টিতে বন্যার ফলে মক্কা ও মদিনা শহরে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর। বদর প্রদেশের আল সাফিয়ায় সর্বোচ্চ 49.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ও মদিনার মসজিদে নববী কেন্দ্রীয় হারাম এলাকায় 36.1 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে নামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। প্রয়োজনীয় সংস্কার করে বিদায় নেবে সরকার, বললেন গৃহায়ণ উপদেষ্টা। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান ধর্ম উপদেষ্টার। দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলেছে আওয়ামী লীগ, অভিযোগ ফখরুলের। -2 ফর্মুলার ইচ্ছে পূরণ হবে না, বললেন খসরু। সাতপন্থীদের কার্যক্রম নিষেধের দাবিতে জোবায়েরপন্থীদের বিক্ষোভ। ইনসাফ মুক্ত দেশ গড়তে দ্রুত নির্বাচনের দাবি জামায়াতের। এবং এবারের পাঠ্য বইয়ের বাড়তি সৌন্দর্য ইতিহাসের আন করা সংযোজন, বললেন এনসিটিভি চেয়ারম্যান। ত্রুটি বিচ্যুতির জন্য দুঃখ প্রকাশ। এ ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।